মাঠের পথেই গাড়ি ভাঙল। জীবনমশাই এবার একটু দেহ এলিয়ে শুয়ে পড়লেন। শশী বললে, তাই গড়ান একটু, আমি হেঁটেই চলি। আহ, এ সময়ে একটু বিশ্রাম না করলে চলবে না। এ সময়টায় জীবনে বোধ করি কখনোই তিনি বের হননি। কোনো ডাক্তারই যায় না। ডাক্তারেরাও তো মানুষ। অনাবৃষ্টির শেষ শ্রাবণের দুপুরবেলা, মেঘাচ্ছন্নতা রয়েছে, বৃষ্টি নাই। মাঠ শুকনো না হোক, অনাবাদি পড়ে রয়েছে। ফসল নাই, কিন্তু আগাছা বেড়েছে। মাঠের এখানে ওখানে বাঁশ উঁচু হয়ে রয়েছে। পুকুর থেকে দুনি করে জল তুলে চাষ করছে উদ্যোগী চাষিরা। একেবারে সব থেকে নিচু মাঠে চাষ চলছে। সেখানে মানুষ গরুর মেলা বসে গেছে। গাড়িখানা চলছে উঁচু মাঠের মাঝখান দিয়ে। 2-4 জন চাষি এখানে কায়িক ক্লেশে কাজ চালাচ্ছে। দেশে শস্য নাই, আকাশে মেঘ দুর্লভ। মেঘ যদি আসে তাতে বৃষ্টি আরও সুদুর্লভ। বৃষ্টি হলে রোগটা কম হয়। এ তিনি ভালো লক্ষ্য করেছেন। যেবার বৃষ্টি ভালো হয় সেবার ম্যালেরিয়া অন্তত কম হবেই। কত আবিষ্কার হলো। মশা ম্যালেরিয়ার বীজ বয়ে নিয়ে বেড়ায়, কলেরার বীজাণু জলের মধ্যে বাড়ে, খাদ্যদ্রব্যের সঙ্গে মানুষকে আক্রমণ করে, মাছিতে বয়ে নিয়ে বেড়ায়, ছড়ায়। কলেরার টিকা আবিষ্কার হলো, কালা জ্বরের চেহারা ধরা পড়ল, কত কত রোগ আবিষ্কার। হ্যাঁ, দেখে গেলেন বটে, স্বাদ অবশ্য মিটল না। বড় একজন চিকিৎসক হয়ে এর তথ্য পুরো দেখা এবং বুঝে ওঠা ঘটল না। শুনলেন, বিশ্বাস করে গেলেন। কার্যকারণের রহস্য দেখবার দিব্য দৃষ্টি লাভ হল না এ জন্মে। তবুও অনেক অনেক দেখে গেলেন। একটি স্বাদ হয় মধ্যে মধ্যে। অণুবীক্ষণ যন্ত্রে বীজাণুগুলিকে চোখে দেখা যায়, তাদের বিচিত্র চেহারা, বিচিত্র ভঙ্গি। সেই দেখবার ইচ্ছা হয়। আর ইচ্ছে হয় এক্স-রে করানো। যখন হয় তখনকার ব্যাপারটা। মানুষের রূপময় দেহ অদৃশ্য হয়ে যায়। দেখা যায় কঙ্কাল, যন্ত্রপাতি তার ক্ষত। মতির মায়ের পায়ের এক্স-রের প্লেটটা একবার দেখতে তার ইচ্ছে হয়। হঠাৎ জীবনমশাইয়ের চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল। শশী হাত নেড়ে ও কি কাকে ও যেন ইশারা করছে। কে? কাকে? কি রে শশী? আজ্ঞে, কাকে কি বলছিস হাত নেড়ে? পুতকি আর মাছির বাচ্চা গো, ঝাঁকের মতো উড়ছে মুখের চারিপাশে। বর্ষাতে বৃষ্টি বাদলের নাম নাই। এ বেটাদের পঙ্গপাল ঠিক আছে, বেড়েছে এবছর, বেড়েছে। শশী বারবার শূন্য মহলে হস্ত তাড়না শুরু করলে। গাড়িতে উঠে আয়। এই তো, আর এসে পড়েছি, সামনেই তো ডাঙান। ডাঙাতে এ আপদ থাকবে না। সামনেই মস্ত বড় উঁচু টিলা। টিলার ওপারেই চালের ওপর গলায় চণ্ডী ঢুকবার মুখেই রামহরির বাড়ি। এখন আখড়া। সিধে লাল রাস্তা চলে গিয়ে বেঁকেছে। একজন সাইকেল আরোহী চলেছে। পাড়াগাঁয়েও আজ সাইকেল হয়েছে। 2-4খানা পাওয়া যাবেই। মশাইয়ের জীবনে একসময় 2টো ঘোড়া এসেছিল। তারপর গরুর গাড়িতেই যাত্রা শেষ করলেন। প্রদ্যোতের সঙ্গে পারবার তার কথা নয়।
হাসলেন ডাক্তার। প্রদ্যোৎ ডাক্তার নাকি মোটর কিনবে, অন্ততপক্ষে মোটর সাইকেল। 4 ঘন্টায় সদর 20 মাইল পথ গিয়ে আবার ঘুরে আসবে। লোক ছুটে আসছে। গাড়ি দেখে থমকে দাঁড়িয়ে বললে, শিগগির আসুন। রামহরির বাড়ির দরজায় কজন শুষ্ক মুখে দাঁড়িয়ে আছে। জীবন ডাক্তার দেখে বা শুনে চকিত হননি। হার্ট ফেল করে মৃত্যু হয়ে থাকবে, বিস্মিত হবার কি আছে? ভিতরে শশী তার পেছনে বসেছিল। সে সচকিত হয়ে প্রশ্ন করলে, কি হলো বলি? হ্যাঁ হ্যাঁ। আপনি যাওয়ার পর 12 দাস্ত করে কেমন করছে ডাক্তারবাবু? মশায় উঠে বসলেন। তার কল বাক্সটায় হাত দিয়ে ভেবে নিলেন, এ অবস্থায় রোগীর 1-2 ইঞ্জেকশন হলে ভালো হয়। তার মকরধ্বজ মৃগনাভি আছে, কিন্তু ইঞ্জেকশন বেশি ফলপ্রদ। শশী এসব বিষয়ে নিধিরাম সর্দার। ইঞ্জেকশন দেয় বটে, একটা সিরিঞ্জ তার আছে, কিন্তু সুচগুলো তার নিজের বেশভূষা শরীরের মতোই অপরিচ্ছন্ন। যে পকেটেও তামাক টিকা থাকে, সে পকেটেও সময়ে অসময়ে বাক্স রাখতে শশী দ্বিধা করে না। তার উপর ওষুধ শশীর থাকে না। ওষুধ না থাকলে শশী একটা শিশি থেকে অ্যাকোয়া নিয়ে অম্লান বদনে ইঞ্জেকশন দিয়ে দেয়। থাক ইঞ্জেকশন, যা হয় মকরধ্বজেই হবে। রামহরি যখন এতটাই প্রস্তুত, তখন ইঞ্জেকশন দিয়ে মৃত্যু খানিকটা বিলম্বিত করেই বা হবে কি? জ্ঞানগঙ্গা নাই বা হল। মৃত্যু স্থির জেনে তাকে বারণ করতে চাওয়ার মতো মনটাই সবচেয়ে বড়। নেহাতি যদি আয়োজন হয়, তবে মধুর অভাবে গুড় দিয়েই কাজ চলবে। তীর্থপুণ্য বিশ্বাসী, নামপুণ্য বিশ্বাসী রামহরির চোখের সামনে দেবতার মূর্তি এবং নাম সংকীর্তন তীর্থের অভাব অনেকটা পূরণ করবে। তাছাড়া জ্ঞানগঙ্গায় মুক্তির কথা মানতে গেলে ভাগ্যের কথাটাও তো ভাবতে হবে, মানতে হবে। রামহরির সে ভাগ্য হবে কি করে? সংকল্প প্রায় স্থির করে ঘরে ঢুকলেন জীবন ডাক্তার। রামহরিকে কি বলবেন, তার খসড়াও মনে মনে করে নিলেন। কিন্তু ঘরে ঢুকে রোগীকে দেখেই তিনি ভ্রু কুঞ্চিত করে উঠলেন। এ কি, একখানা তক্তাপোষের ওপর রামহরি শুয়ে আছে, নিষ্পন্দের মতো। বিবর্ণ পাণ্ডুর দেহবর্ণ, চোখের পাতায় যেন আকাশ ভাঙা মোহ। দুর্বলতার ঘোর তার পাণ্ডুর দৃষ্টিতে। ক্ষণে ক্ষণে চোখের পাতা নেমে আসছে, আবার সে মেলছে। মেললেও সে দৃষ্টিতে ঔৎসুক্য নাই, প্রশ্ন নাই, কিছু চাওয়া নাই। এ কি অবস্থায় সমস্ত মিলিয়ে এই অবস্থা তো কয়েকটা দাস্তের ফলে সম্ভবপর নয়। তার বহু অভিজ্ঞ দৃষ্টিতে এক নজরেই যে বুঝতে পারছেন, এ রোগী তিলে তিলে এ অবস্থায় উপনীত হয়েছে। ঘরের গন্ধে, রোগীর আকৃতিতে এবং লক্ষণে রোগ যে পুরাতন, অজীর্ণ, অতিসার, তাতে আর তার সন্দেহ নাই। অ্যালোপ্যাথরা আজকাল একে বলবেন ইন্টেস্টাইনাল টিউবারকিউলোসিস। অণুবীক্ষণিক পরীক্ষায় ক্ষয় রোগের বীজও পাওয়া যাবে। ক্ষয় রোগ ধীরে ধীরে ক্ষয় করে মানুষকে। এ অবস্থা আকস্মিক নয়, অন্তত 2 দিন 3 দিন থেকে এ অবস্থাতেই আছে। তিলে তিলে বেড়ে আজ এ অবস্থায় এসেছে। শশী নিজেই একটা মোড়া এনে বিছানার পাশে রেখে রামহরির মুখের কাছে ঝরুকে ডেকে বলল,
রাম, রাম, ডাক্তারবাবু এসেছেন। রাম, থাক শশী, ওর সাড়া দিতে কষ্ট হবে, সরে আয়, আমি দেখি। শশী উঠল, উঠেই আবার হেঁট হয়ে বললে, এখন আবার দলিলপত্র কেন রে বাপু? একখানা দলিল সে তুলে নিলে বিছানা থেকে, দলিলটা বিছানায় পড়েছিল। এবার এগিয়ে এলো রামহরির তরুণী পত্নীর ভাইটি। উচ্চবর্ণের বিধবা ভগ্নী রামহরিকে বরণ করে তাদের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে দিয়ে থাকলেও রামহরির এই অসুখে ভগ্নীর বিপদের সময় না এসে পারে নাই। 15-20 দিন হল এখানে এসে রয়েছে। সে বললে, উই লোটা। ওর ইচ্ছে ছিল ডাক্তারবাবু এলে তার সামনে টিপছাপ দেবে, ডাক্তারবাবুকে সাক্ষী করবে। তা হঠাৎ এই রকম অবস্থা হলে বললে, কি জানি যদি ডাক্তারবাবু আসবার আগেই কিছু হয়, বলা তো যায় না। বসে নিজে উইল নিয়ে বুড়ো আঙুলের টিপ দিলে, সাক্ষীদের সই করালে, তারপর দেখতে দেখতে এই রকম। মাথার কাছে একটি তরুণী মেয়ে বেশ ঘোমটা টেনে বসেছিল। সে গুনগুন করে কেঁদে উঠল। ডাক্তার তার দিকে চাইলেন একবার, তারপর নাড়ি ধরে চোখ দুটি বন্ধ করলেন। ক্ষীণ নাড়ি, রোগীর মতোই দুর্বল, মন্দ গতিতে বয়ে চলেছে। যতক্ষণ আছে ততক্ষণ ওকে চলতেই হবে, থামবার অবকাশ নাই, অধিকার নাই, উপায় নাই। মধ্যে মধ্যে যেন কাঁপছে। চন্দ্রে গ্রহণ লাগলে চাঁদ যেমন কাঁপে, তেমনি কম্পন, মৃদু এবং অতি সূক্ষ্ম অনুভূতি সাপেক্ষ। অন্তের মধ্যে যে ক্ষয়রোগের কীট গ্রাস করে চলেছে, রেশম কীটের তুত পাতা খাওয়ার মতো, তাতে আর সন্দেহ নাই। তবে আপাত মৃত্যু লক্ষণ তিনি অনুভব করতে পারলেন না। স্টেথোস্কোপ দিয়ে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করলেন। এ অবস্থায় কোনো মতেই আকস্মিক পরিণতি হতে পারে না। নারীর গতির সঙ্গে হৃৎপিণ্ডের সঙ্গতি, ঠিক যেন মিত্র ভাবাপন্ন যন্ত্রী ও বাদকের মতো। দুর্বল হলেও সঙ্গত ব্যাহত হচ্ছে না। ওদিকে শশী অনর্গল বকছিল, এসব হলো খলব্যাধি, হঠাৎ দাস্ত হলো, বাস নারী গেল। রোগীর চোখ মুদল। আমি আর 7 দিন থেকে বলছি, ওরে বাপু, যা ব্যবস্থা করবার করে ফেলো, গঙ্গাতীর যাবি তো চলে যা, ডাক্তারবাবুকে দেখাবি তো ডাকি, তা রোজই বলে কাল, নিত্যকালের মরণ নাই, ও আর আসে না। ভদ্রলোকের এক কথা, কাল, নে হলো তো। মেয়েটি আবার কাঁদতে লাগল। শশী আবার বকতে শুরু করলে, হবে কেন? ভাগ্যে থাকলে তো হবে, কর্মফল কেমন দেখতে হবে। গঙ্গায় সজ্ঞানে মৃত্যু, এর জন্যে তেমনি কর্ম চাই। আমাদের শাস্ত্রে বলে, চিকিৎসকেই বা কি করবে? হোক না কেন ধন্বন্তরী, নীলরতনবাবু কি ডাক্তার রায়, আর ওষুধই বা কি করবে? সে হোক না কোনো সুধা, আর 10-20 টাকা দামের টাটকা তাজা ওষুধ। আয়ু না থাকলে কিছুতেই কিছু না, এও তেমনি ভাগ্যকর্ম। সুমতি হলে কি হবে? মতিভ্রম ঠিক সময়ে এসে সুমতির ব্যবস্থা সব পাল্টে দেবে। মশাই উঠলেন। দেখা তার শেষ হয়েছে। এবার মেয়েটি এসে পায়ে আছড়ে পড়ল। ওগো ডাক্তারবাবু গো, আমার কি হবে গো? মশাই একবার সবারই মুখের দিকে চাইলেন, তারপর বললেন, ভয় নাই, ওঠো তুমি, ওঠো ওঠো। শশী ব্যস্ত হয়ে বললে, ওঠো ওঠো, উনি যখন বলছেন ভয় নাই, তখন কাঁদছো কেন? উনি 2 কথার মানুষ নন, ওই হয়েছে, সব ঠিক হয়ে যাবে, সরো সরো, ওঠো।
বাইরে এলেন মশাই। এবার তার সর্বাগ্রে চোখে পড়ল সাইকেলখানা। মশাই ডাকলেন, শশী। শশী বকছিল, হ্যাঁ হ্যাঁ তাই হবে, ওর মতো মানুষ। উনি কি দেখবেন যে ওই অবলাটা ভেসে যাবে? ভালো ঘরের মেয়ে, সৎ জাতের কন্যা, মনি নাঞ্চ মতিভ্রম। মতিভ্রমের বশে যা করেছে তার ফল শাস্তি সে ভগবান দেবেন। আমরা মানুষ, আমরা ওকে ভেসে যেতে দেব না, ব্যাস। ডাকবার আগেই ক্রমশ তার স্বর নিস্তেজ হয়ে আসছিল, এবার স্তব্ধ হয়ে গেল। ওকে মেরেই ফেলেছিস শশী, ইচ্ছে করে? না, জানিসনি, বুঝতে পারিসনি? আগে এ অবস্থা তো আজ 3 দিন থেকে হয়েছে, বুঝতে পারলি নে তো ডাকলি নে কেন? আগে না, মা কালীর দিব্যি। শশী, ধমক দিয়ে উঠলেন জীবন ডাক্তার। মায়েরই বলছি, ঈশ্বরের দিব্যি, গুরুর দিব্যি। এবার মৃদুস্বরে মশাই বললেন, তোমাদের কজনকে পুলিশে দেওয়া উচিত। থাম, চেঁচাস নে। যাক, এখন শোন, ওই যে ছোকরা সাইকেল চেপে আমাদের গাড়ি দেখতে গিয়েছিল, সে কই? এই যে, ওহে ছোকরা, শোনো। কই, দোয়াত কলম দেখি। আমি লিখে দিচ্ছি ওষুধ। যাও নিয়ে এসো বিনয়ের দোকান থেকে, আর বাজারের ডাক্তার হরেনবাবুকে এই চিঠি দেবে, বুঝেছ? জলদি যাবে আর আসবে। শশীকে দমানো যায় না, শশী ওই শক্তিতেই বেঁচে আছে। সে ছোকরার হাত থেকে প্রেসক্রিপশন এবং চিঠি দুই নিয়ে দেখলে, বললে, গ্লুকোজ ইঞ্জেকশন দেবেন? ইন্ট্রাভেনাস? হ্যাঁ, তাহলেই কিছুটা ঘোর কাটবে। তার আগে মকরধ্বজ দেব আমি। ঘোর কাটবে? হ্যাঁ, রামহরির রোগটা মৃত্যু রোগই বটে, এতেই যাবে। তবে মৃত্যু লক্ষণ এখনো হয়নি। হয়নি? আপনি ইঞ্জেকশন দেবেন তো? হরেন ডাক্তারকে আসতে লিখলাম, সে দেবে। না আসে আমিই দেব। যদি মরে যায়? সে আমি বুঝব শশী। আমার মনে হচ্ছে রামহরি এখন বাঁচবে অন্তত মাস কয়েক। তখন উইল টুইল যা করবার করবে, আমি বরং সাক্ষী হব। উইলটার জন্যেই রামহরির মাথা তুলে দাঁড়ানো দরকার। শশী চুপ করলে। এবার মশাই আবার বললেন, উইলে কি আছে জানি না, এই শেষ পরিবারকেই একরকম দানপত্র করেছে সব, এই তো। একটু চুপ করে ঘাড় নেড়ে বললে, সে তো হবে না শশী। রামহরির অভিপ্রায় জানতে হবে আমাকে। তার প্রথম পক্ষের ছেলে ছিল, সে মারা গেছে, কিন্তু তার ছেলে, রামহরির নাতি আছে, পুত্রবধূ আছে। সে তো হবে না। বাঁচবেই মনে হচ্ছে, কিন্তু তার জন্য চিকিৎসা প্রয়োজন। চেষ্টা করতেই হবে। সে আমি করব। রামহরি এই জ্ঞান গঙ্গা যেতে চেয়েছিল। রামহরির 6টা রিপুই বোধ করি ঐক্যতান তুলে মৃত্যুকে ডাক দিচ্ছে আজীবন। স্থির মৃত্যুর দিকে সহজ ছন্দে এগিয়ে যেতে জীবন ভয় পায় না। ভয় পায় মৃত্যু যখন নিজে এগিয়ে আসে, তখন সে ভয়ে আর্তনাদ করে। সে কি জ্ঞানগঙ্গা যেতে পারে? বনবিহারী পারেনি, দাঁতু পারবে না, রামহরিও পারে না। রামহরির ক্লান্ত জীর্ণ দেহ, ক্ষীণ কণ্ঠ, মুহূর্তে মুহূর্তে চোখে আচ্ছন্নতার ঘোর নেমে আসছে। 2-1 চোখ মেলছে, তার মধ্যেই দৃষ্টিতে কি আতঙ্ক, কি আকুতি। হরেন ডাক্তার আসা পর্যন্ত বসে রইলেন মশাই। মাঝখানে আর একবার নাড়ি দেখলেন। নারীর গতি ঈষৎ সবল হয়েছে, ছন্দ এসেছে। মুখ প্রসন্ন হয়ে উঠল।
হরেন এসে পৌঁছতেই তিনি তাকে সব বললেন, একটা গ্লুকোজ ইঞ্জেকশন তুমি দাও। আমি বলছি, তুমি দাও। আমি দায়ী হব হে, ভয় নাই তোমার। হাতখানা আর একবার দেখেছিলেন। মকরধ্বজের উষ্ণতা এবং শক্তি তখন নাড়িতে এবং শরীরে স্পষ্ট হয়ে উঠেছে। হাত নামিয়ে বললেন, দাও তুমি। ইঞ্জেকশন শেষ করে হরেন হাত ধুয়ে রোগীর অবস্থা দেখে হাসি মুখেই বললে, এটি আপনার অদ্ভুত মশাই, অদ্ভুত। জীবন মশাই হাসলেন। আর কি করবেন? এ কথার উত্তরই বা কি দেবেন? হরেন বললে, আর একটা সুখবর দি, বিপিনবাবুর হিক্কা থেমে গেছে। এই আসবার আগে খবর পেলাম। ভদ্রলোকের হিক্কা দেখে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। আজ 4 রাত্রি ঘুমোতে পারিনি, পেটে খাদ্য থাকেনি। আমি আসবার আগে দেখে এলাম ভদ্রলোক ঘুমোচ্ছেন। আপনাকে ওরা ডেকেছিল সকলের আগে, খবর দিয়েছিল, কিন্তু আপনি বেরিয়ে এসেছেন। বুড়ো রতনবাবু যে কি কৃতজ্ঞ সে কি বলবো। প্রদ্যোৎ ডাক্তারও এসেছিল। সে বেশ একটু আশ্চর্য হয়েছে। গম্ভীর হয়ে বললে, এ বিষয়ে এখনই কিছু বলতে পারি নে, আবার আরম্ভ হতে পারে এবং এ ওষুধের রিঅ্যাকশনও আছে। তবে এখন অবশ্য ক্রাইসিসটা কাটল বটে। বেশ আশ্চর্য হয়েছে প্রদ্যোৎ ডাক্তার। আস্তে আস্তে পথে বললে, বৃদ্ধের ব্যাপার ঠিক আমি বুঝিনে। এ ব্যাপারটাই আমার সন্দেহ হচ্ছে। কেন জানেন? আজ আবার একটা ডিসপেপসিয়ার রোগী, অবশ্য একটু শক্ত ধরনের বটে, তাকে বলেছে তুই আর বাঁচবি নে, কতদিনের মধ্যে যেন মরবে বলেছে। হরেন একবার মশাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, তাই বলেছেন নাকি? জীবন মশাই হরেনের দিকে তাকিয়ে দৃঢ়স্বরেই বললেন, আমি ভুল বলিনি বাবা হরেন, দাঁতু এই রোগেই মরবে। তবে কোন সময় আমি নির্দিষ্ট করে বলিনি। এ রোগেই ওর মৃত্যু রোগ হয়ে উঠবে, এতে আমি নিশ্চিত। গম্ভীর এবং গভীর স্বরে বললেন, দাঁতুর এ রোগের সঙ্গে ওর প্রধান রিপুর যোগাযোগ রয়েছে। ঘরে আগুন লাগলে সব ঘরটা পুড়বে তার মানে নাই। জল ঢাললে নিভতে পারে, নেভেও, কিন্তু আগুনের সঙ্গে বাতাস যদি সহায় হয় বাবা, তবে জলের কলসি ঢাললেও নেভে না। বাতাসের সাহায্যে আগুন আঁচের ঝাপটায় ভিজে চাল শুকিয়ে নিয়ে পুড়িয়ে শেষ করে ছাড়ে। দাঁতুর রোগ উদরাময়, ওর সঙ্গে ওর লোভ রিপু হয়েছে সহায়। সহায় কেন? ওটা এখন রোগের অঙ্গ উপসর্গে পরিণত হয়েছে। আমার বাবা বলতেন, জগৎ মশাই বলতেন, বাবা, সংসারে মানুষ সন্ন্যাসীদের মতো শক্তি না পেলেও, সব রিপুগুলোকে জয় করতে না পারলেও গোটা কয়েককে জয় করে। কেউ 2, কেউ 3, কেউ 5টা পর্যন্তও জয় করে, কিন্তু একটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, পারে না। একটা থেকে যায়, ওইটেই হল দুর্বল প্রবেশপথ। মৃত্যুবাহিনী ওই দ্বার পথেই মানুষের দেহে প্রবেশ করে। তার উপর বাবা, যে দরজার রক্ষক, সে যদি সেধে দরজা খুলে ডাকে, তবে কি আর রক্ষা থাকে হরেন? রক্ষক তখন রিপু। প্রবৃত্তি তো খারাপ নয় বাবা, সংসারে প্রবৃত্তিই তো রুচি। প্রবৃত্তি যতক্ষণ সুরুচি ততক্ষণ সুখাদ্য খায় না। পেট ভরে গেলে সুরুচি তখন বলে আর না, তৃপ্তিতে তার নিবৃত্তি আসে।
আর প্রবৃত্তি যখন কুরুচি হয় তখন সেই শত্রু, সেই রিপু। তখন তৃপ্তি তার হয় না, নিবৃত্তি তখন পালায়। তাই রিপুর যোগাযোগে যে রোগ হয় সে রোগ অনিবার্য রূপে মৃত্যু রোগ। কথা হচ্ছিল ফেরবার পথে। মশায় পায়ে হেঁটেই ফিরছিলেন। শশী অদৃশ্য হয়েছে, গাড়িখানাও আর পাননি। হরিণও অগত্যা সাইকেল ধরে তার সঙ্গেই হাঁটছিল। হরিণ ডাক্তার চুপ করে শুনেই যাচ্ছিল। মাটির দিকে চোখ রেখে পথ চলছিল। কথাগুলি শুনতে মন্দ নয়, অস্পষ্ট বা ভাবালুতা মেশানো যুক্তি হলেও অসঙ্গত মনে হচ্ছিল না। কিন্তু এত বড় বড় বিজ্ঞান পড়ে এসে এসব কি পুরো মানা যায়? তবুও পাড়া গাঁয়ের ছেলে সে, বাল্যকালের সংস্কারে ঠিক এরই একটা চাপা পড়া স্রোত ভেতরে ভেতরে আছে। সেই মজা খাতের চোরাবালিতে এই ভাবধারা বেমালুম শুষে যাচ্ছিল, মিশে যাচ্ছিল। এবং জীবন মশাইয়ের মতো প্রবীণ ব্যক্তির সঙ্গে তর্ক করতেও তার অভিপ্রায় ছিল না। হরিণের নীরবতায় কিন্তু জীবন মশাই উৎসাহিত বোধ করছিলেন। তিনি বলে চললেন, ওই দেখো না বাবা, রানা পাঠককে। এত বড় শক্তি, একটা দৈত্য। রিপু হল কাম। বুঝেছ? ওর প্রমেহে চিকিৎসা করেছি, উপদংশ হয়েছে কয়েকবার। আমি কাটোয়ায় মণিবাবু ডাক্তারের কাছে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। এবার যক্ষ্মা হয়েছে বললে একটি মেয়ে ছেলের কাছ থেকে ধরিয়েছে। তার মানে মেয়েটাকে যক্ষ্মা রোগী জেনেও নিজেকে সংবরণ করতে পারেনি। এবার হরেন মৃদু হাসলে। জীবনমশাই কিন্তু বলেই চললেন, তোমরা দেখনি? নাম নিশ্চয় শুনেছ। মস্ত বড় কীর্তন গাইয়ে। সুন্দর দাস গো, নামেও সুন্দর, কাজেও সুন্দর, রূপে সুন্দর, গানে সুন্দর। লোকটিকে দেখলে মানুষের চোখ চুরোত, মন সুন্দর হয়ে উঠত। লোকে বলতো সাধক। তা সাধনা লোকটা ছিল নির্লোভ, অক্রোধ, মিষ্টভাষী, বিনয়ী। মোহ মাৎসর্য এও ছিল না, শুধু কাম। কামকে জয় করতে পারেননি। শেষ জীবনে তিনি উন্মাদ হয়ে গেলেন, পঙ্গু হলেন। লোকে বললে কোনো সাধনা করতে গিয়ে এমনটা হয়েছে। আমাদের বিশ্বাস ছিল তাই। কিন্তু গুরু রংলাল ডাক্তারের কাছে যখন ডাক্তারি শিখছি, তখন একদিন যে কথা তোমাকে বললাম সেই কথাই বললেন রংলাল ডাক্তার। যেন আমার পিতৃপুরুষের কথার প্রতিধ্বনি করেই বললেন, জীবন, কথাটা তুমি হয়তো সত্যিই বলেছ হে। সুন্দর দাসকে দেখতে গিয়েছিলাম, মারা গেছে এই তো কিছুদিন। কিন্তু কথাটা প্রায়ই মনে হয়। কখনো ওই বৈষ্ণব কীর্তনিয়াদের ওপর রাগ হয়, কখনো কিছু। লোকটা অসহায়ভাবে রিপুর হাতে মরেছে হে। ও পাগল হয়েছিল উপদংশ বিষে, প্রমেহ বিষে। মশায় আবার একটু থেমে বলেছিলেন, দেখো না বাবা, রতনবাবুর ছেলে বিপিনের কেশ। বাবা, এখানেও সেই রিপুর যোগাযোগ। মদও এক রিপু বাবা। আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি যার নাই সে কি মানুষ? কিন্তু সে যখন রিপু হয় তখন কি হয় দেখো। চকিত হয়ে হরিণ প্রশ্ন করেছিল, তাহলে বিপিনবাবু সম্পর্কে আপনি? প্রশ্নটা সে সম্পূর্ণ উচ্চারণ করতে পারেনি। না, সে কথা ঠিক বলিনি আমি। তবে বাবা, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন।
আজ তো ভালোই আছেন, আমার ভালোই লাগলো। হিক্কাটা থেমে গেছে, সুস্থ হয়েছেন, ঘুমোচ্ছেন। ভালোই থাক, ভালো হয়ে উঠুক, কিন্তু ভালো হয়ে উঠেও তো ভালো থাকতে পারবে না ও হরিণ। আবার পড়বে। প্রবৃত্তি রিপু হয়ে দাঁড়ালে তাকে সম্বরণ করা বড় কঠিন। এ যাত্রা তাহলে উঠতে পারেন বলছেন? তাও বলতে পারছি না বাবা, মাত্র তো দুদিন দেখছি। তার উপর মন চঞ্চল হচ্ছে। রতনকে দেখছি, বিপিনের ছেলেকে দেখছি, বুঝেছ? ওই ছেলেটিকে দেখে বনবিহারীর ছেলেকে মনে পড়ে গেল। জীবন মশাই দীর্ঘ নিঃশ্বাসও ফেললেন, আবার হাসলেনও, এবং হঠাৎ বললেন, চণ্ডীতলায় যাব একবার, আসবে নাকি? মহান্ত আজ যাবেন, একবার দেখে যাই। আজ রাত্রেই যাবেন। মহান্ত তখন আবার বার তিনেক দাস্ত গিয়ে অবসন্ন হয়ে পড়েছেন। আঙুলের ডগাগুলি ঠান্ডা হয়েছে, চোখের পাতা নেমে এসেছে একটা গভীর আচ্ছন্নতার ভাবে। মধ্যে মধ্যে মুখ বিকৃত করছেন। একটা যেন যন্ত্রণা হচ্ছে, নিষ্ঠুর যন্ত্রণা। হরেন বললে, বলেন তো একটা ইঞ্জেকশন দিই। মশাই বললেন, চিকিৎসক হয়ে আমি নিষেধ করতে পারি? দেবে, দাও। মহান্তের শিষ্য বললে, বাবার নিষেধ আছে, তিনি বারবার নিষেধ করেছেন। সই কি, কোনো ইলাজ যেন না দেওয়া হয়। মশাই বলেছে আজ ছুটি মিলবে। ছুটি চাই আমার। ये शरीर बिल्कुल रद्दी हो गया। শ্রদ্ধায় প্রসন্নতায় মশাইয়ের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। তিনি এবার হরেনের কাঁধে হাত দিয়ে বললেন, থাক হরেন। হরেন স্তব্ধ হয়ে মহান্তের প্রায় নিথর দেহের দিকে তাকিয়ে রইল। হরেন এই গ্রামের ছেলে, ডাক্তার সে হয়েছে, কিন্তু এই ধরনের মৃত্যুর অনেক গল্প সে শুনেছে। আজও মৃত্যুকালে ওষুধ পাশে সরিয়ে রেখে মুখে দুধ গঙ্গাজল দেয়। আগেকার কালেও আরও অনেক বিচিত্র গল্প সে শুনেছে, তবু আজকের এ মৃত্যু দৃশ্য তার কাছে নতুন এবং বিস্ময়কর। দীর্ঘকায় কঙ্কালসার মানুষটি নিথর হয়ে পড়ে আছে। শ্বাস হচ্ছে যেন, তার গতি অবশ্য মৃদু। হঠাৎ মনে হল অত্যন্ত ক্ষীণভাবে ঠোঁট দুটি নড়ছে। ইঙ্গিত করে সে মশাইকে ডাকলে। মশাই বললেন, ইষ্টমন্ত্র জপ করছেন, ভেতরে জ্ঞান রয়েছে। রোগিণীর রোগের জ্ঞান শেষ পর্যন্ত থাকে। হরেন তর্ক করলে না, কিন্তু তর্ক আছে। মশাই বললেন, হাতের দিকে দেখো। মহান্তের হাতের আঙুল করজপের ভঙ্গিতে ধরা রয়েছে। শিষ্য ভোলানাথ এসে বললে, তাহলে বের করি মশাই? হ্যাঁ, বের করবে বই কি, দেহ ছাড়বেন, এখন ঘর কেন? আকাশের তলায় মায়ের আঙিনায়। বাইরে তখন অনেক লোক। সকালবেলা মশাইয়ের নিদানের কথা শুনে মহান্ত শিষ্য ভোলাকে বলিয়েছিলেন, 2-3 গাঁওয়ের হরিনামকে দলকে খবর भेजो रे भोला, बोलो हमको आज छुट्टी मिलबे, जाएगा हम। तुम लोग भाई दौड़ लेके आओ, नाम करो, वही सुनते सुनते हम जाएगा। बंधन टूट गया, भरोसा मिलेगा। মশাই নিজেই বেরিয়ে এসে বললেন, হরি বল, হরি বল, ধরো ধরো, নাম ধরো, জয় গোবিন্দ। বেজে উঠল খোল করতাল। মশাই নিজেই এসে দাঁড়ালেন সর্বাগ্রে। নামের তরি বাঁধা ঘাটে।
হরি বলে ভাষাও তরি। সন্তর্পণে বহন করে এনে আকাশের তলায় দেবীর পাট অঙ্গনে মহান্তকে শুইয়ে দিল সকলে। শ্বাস ঘন হয়ে উঠেছে। হরেন অভিভূতের মতো দাঁড়িয়ে রইল। চিকিৎসক হিসাবে তার চলে আসবার কথা মনে হল না। মনটা যেন কেমন হয়ে গিয়েছে, বিচিত্র। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।